ভেস্তে গেছে ইরান যুক্তরাষ্ট্রের ইসলামাবাদ বৈঠক, যাকে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভূ রাজনৈতিক ভূমিকম্প। সে ভূমিকম্পের আবার শুরু হয়ে গেছে যখন ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী ইরানের বন্দরগুলো অবরোধ করা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। এখন অপেক্ষা তার চেয়ে বড় ভূমিকম্পের, যেটির ঘোষণা দিয়ে রেখেছে ইরান। তারা বলেছে ট্রাম্প ইরানের বন্দরগুলো অবরোধ করলে তারাও পারস্য উপসাগরের সব বন্দর শেষ করে দিবে। ওদিকে আসল খেলোয়াড় নেতানিয়াহু বলেই দিয়েছেন যুদ্ধবিরতি নড়বড় হয়ে গেছে, যে কোনো সময় আক্রমণ চালাবে ইরানে। তাতে বসে থাকবে না ইরান আর লেবাননের হুতিরা, তারা দিবে পাল্টা জবাব। নতুন করে যুদ্ধ আর সংঘাত শুরু হওয়ার দুশ্চিন্তা যত না ইরান কিংবা যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের, তার চেয়ে অনেক বেশি আতঙ্ক ভর করেছে বাংলাদেশের মতো দেশগুলোর, যাদের তেল আর জ্বালানির জন্য নির্ভর করতে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর, বিশেষ করে হরমুজ প্রণালীর উপর। এখন মার্কিনী অবরোধে হরমুজ প্রণালীতে যদি ঢোকা না যায়, তাহলে বিশ্বের 20 ভাগ তেলের সরবরাহ যদি তাতে বন্ধ হয়ে যায়, সেটিকে বিশ্লেষকরা দেখছেন ভূ রাজনৈতিক ভূমিকম্প হিসেবে। বাংলাদেশে শুধু তেল বা গ্যাসের সমস্যা নাই, বাড়ছে বড় মৌসুমের সময় সেচের সমস্যাও। যদিও পাকিস্তানি সাংবাদিক হামিদ মির এখনো আশার আলো দেখছেন, কিন্তু নেতানিয়াহুর নতুন হুঙ্কারে অনেকেই কোনো আশা দেখছেন না। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2026 সালের 11 এবং 12 এপ্রিল ইসলামাবাদের সেরেনা হোটেলে যে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল তা ছিল 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের সরাসরি সম্পৃক্ততা। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানি দলের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান জেনারেল আসিম মুনির এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। 21 ঘন্টার এই নিরবিচ্ছিন্ন আলোচনায় উভয় পক্ষই বেশ কিছু সংবেদনশীল বিষয়ে একমত হওয়ার কাছাকাছি পৌঁছেছিল বলে গুঞ্জন উঠেছিল। এমনকি ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি মন্তব্য করেছিলেন, একটি ব্রেক থ্রু সমঝোতা কেবল কয়েক ইঞ্চি দূরে ছিল। কিন্তু শেষ মুহূর্তে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আনা কিছু ম্যাক্সিমালিস্ট বা চরমপন্থী দাবি এবং ইরানের পক্ষ থেকে সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন অবস্থানের কারণে পুরো প্রক্রিয়াটি ধসে পড়ে। শেষ পর্যন্ত সমঝোতা বৈঠকটি কোনো চুক্তি ছাড়াই ভেস্তে যাওয়ায় বিশ্লেষকরা এটাকে দেখছেন এই দশকের বৃহত্তম কূটনৈতিক ব্যর্থতা হিসেবে। বিশ্লেষকরা মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র এই আলোচনার টেবিলে কতগুলো শর্ত বা রেড লাইন স্থাপন করেছিল, যা ইরানের জন্য মেনে নেওয়া প্রায় অসম্ভব ছিল। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা এবং ইতিমধ্যে সমৃদ্ধ করা ইউরেনিয়াম মার্কিন নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়ার দাবিটি ছিল সবচেয়ে বড় বাধা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার সমাপ্তি ঘোষণা করে বলেন, যুক্তরাষ্ট্র তাদের সর্বোত্তম এবং চূড়ান্ত অফার দিয়েছিল, কিন্তু ইরান তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে। ইরানি স্পিকার গালিফ অভিযোগ করেন যে মার্কিন পক্ষ আলোচনার টেবিলে আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং তারা আগের অবস্থান থেকে সরে এসে নতুন নতুন দাবি পেশ করেছে। আলোচনা ব্যর্থ হওয়ার পরপরই দুই পক্ষ থেকে পরস্পর বিরোধী এবং তীক্ষ্ণ বিবৃতি আসতে শুরু করেছে। জেডি ভ্যান্স ইসলামাবাদের মাটি ছাড়ার আগে হুঁশিয়ে দিয়ে বলেন, চুক্তিতে পৌঁছাতে না পারাটা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য অনেক বেশি খারাপ খবর বয়ে আনবে। তার দাবি, ইরান একটি ঐতিহাসিক সুযোগ হারিয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে অবাস্তব এবং একতরফা দাবি পেশ করেছিল। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, যুক্তরাষ্ট্র যদি তার সর্বগ্রাসী মনোভাব পরিহার করে তবেই সমঝোতা সম্ভব। ইসলামাবাদ আলোচনার ব্যর্থতার সবচেয়ে তাৎক্ষণিক প্রভাব পড়েছে পারস্য উপসাগরের নীল জলরাশিতে। বিশ্বের জ্বালানি তেলের 1/5 যে পথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালী এখন একটি ভয়াবহ সামরিক ড্রাগন বা ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ইসলামাবাদের বৈঠক ব্যর্থ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক চরম হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি ঘোষণা করেন,
13 এপ্রিল সকাল 10টা থেকে মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালীতে ইরানি বন্দরগামী বা ইরানি বন্দর থেকে আসা যে কোনো জাহাজকে অবরোধ করবে। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক সমুদ্র আইনের পরিপন্থী হলেও তিনি একে বিশ্বের বিরুদ্ধে ইরানের চাঁদাবাজি বন্ধের একটি উপায় হিসেবে দেখছেন। ট্রাম্পের এই নির্দেশ অনুযায়ী কোনো জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করতে বা সেখান থেকে বের হতে পারবে না। তবে ইরানি গন্তব্যে যাওয়া নিরপেক্ষ জাহাজগুলো চলাচলে বাধা দেওয়া হবে না বলে প্রাথমিকভাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানালেও পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের নৌবাহিনীর কোনো দ্রুতগামী বোট বা ফাস্ট অ্যাটাক শিপ যদি মার্কিন ব্লকেডের কাছাকাছি আসে তবে সেগুলোকে তাৎক্ষণিকভাবে এলিমিনেটেড বা নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তিনি মাদক চোরা কারবারিদের যেভাবে সমুদ্রে নির্মূল করা হয়, ইরানের নৌবাহিনীর ক্ষেত্রেও সেই একই সিস্টেম অফ কিল ব্যবহারের হুমকি দিয়েছেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে এই অবরোধটি হবে পক্ষপাতহীন, কিন্তু তা কেবল ইরানি বন্দরগুলোর জন্য প্রযোজ্য হবে। অর্থাৎ সৌদি আরব, কুয়েত বা সংযুক্ত আরব আমিরাতগামী জাহাজগুলো চলাচল করতে পারবে যদি না তারা ইরানের সাথে কোনো বাণিজ্য করে। তবে কৌশলগতভাবে এটি কার্যকর করা অত্যন্ত কঠিন, কারণ হরমুজ প্রণালীর সংকীর্ণ জলপথের সিংহভাগই ইরানের জলসীমার অন্তর্ভুক্ত। ট্রাম্পের এমন হুমকিতে দমে যায়নি ইরান, বরং দিয়েছে পাল্টা হুমকি। ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC এই অবরোধকে জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করেছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, পারস্য উপসাগর এবং ওমান সাগরের নিরাপত্তা হয় সবার জন্য নিশ্চিন্ত হবে, নতুবা কারোর জন্য নয়। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই অঞ্চলের কোনো বন্দরই নিরাপদ থাকবে না যদি ইরানকে তেল রপ্তানি থেকে বঞ্চিত করা হয়, কারণ ইতিমধ্যেই হরমুজ প্রণালীতে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং মাইন পুঁতে রাখার মাধ্যমে জাহাজ চলাচল স্থবির করে দিয়েছে। গত কয়েক সপ্তাহ অন্তত 21টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে স্যাটেলাইট স্পুফিং এবং GNSS জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ইরান জাহাজগুলোর দিক নির্ণয় ব্যবস্থা অকেজো করে দিচ্ছে, যা বিমা খরচ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। দর্শক, মধ্যপ্রাচ্যের এই সংকট যে আরো এক দফা নতুন মাত্রা পেতে যাচ্ছে তার প্রমাণ হলো নেতানিয়াহুর নতুন হুমকি। অভিযোগ আছে, নেতানিয়াহু জেডি ভান্সকে করা একটি ফোন কলের কারণে সমঝোতার আলোচনা ভেস্তে গিয়েছিল। সেটি ভেস্তে যাওয়ার পর নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন। সে বৈঠকে ঘোষণা করেছেন যে কোনো সময় এই নরবরের যুদ্ধবিরতি ভেঙে গিয়ে পুরোদমে লড়াই শুরু হতে পারে। নেতানিয়াহু দাবি করেছেন ইরান আলোচনার শর্ত ভঙ্গ করেছে এবং সমঝোতা ব্যর্থ হওয়ার জন্য তেহরানই দায়ী। তিনি ট্রাম্পের নৌ অবরোধকে পূর্ণ সমর্থন জানিয়ে বলেছেন, ইরানকে তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার জন্য চড়া মূল্য দিতে হবে। তবে ইসরায়েলের ভেতরেই তার এই নীতি সমালোচনা বাড়ছে। বিরোধী নেতা ইয়ার লাপিদ একে একটি কূটনৈতিক বিপর্যয় হিসেবে বর্ণনা করেছেন, কারণ যুদ্ধের 46 দিন পরেও নেতানিয়াহুর ঘোষিত 3টি মূল লক্ষ্য পারমাণবিক কর্মসূচি নির্মূল, ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস এবং ইরানের শাসন পরিবর্তন এর একটিও অর্জিত হয়নি। ইসরায়েল ইতিমধ্যেই লেবাননের উপর তাদের আক্রমণ তীব্রতর করেছে। 11 এপ্রিলের আক্রমণে যখন শান্তির পথ খোঁজা হচ্ছিল তখন ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের 100টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে অন্তত 254 জনকে হত্যা করেছে। এই আক্রমণগুলোই মূলত ইরানকে আলোচনার টেবিল থেকে সরে যেতে বাধ্য করেছে। বিশ্লেষকরা মনে করেন লেবাননে এই হামলার উদ্দেশ্য ছিল মূলত ইরানকে আলোচনার টেবিলে চাপে রাখা এবং হিজবুল্লাহর সক্ষমতাকে চিরতরে স্তব্ধ করে দেওয়া। তবে হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে নেতানিয়াহু জানতেন লেবাননে হামলা চালিয়ে গেলে ইরান কখনোই ইসলামাবাদের চুক্তিতে সই করবে না। সম্ভবত তিনি এটি চেয়েছিলেন যাতে যুদ্ধ আরো দীর্ঘায়িত হয় এবং ইরানের শাসন ব্যবস্থার উপর চাপ বাড়ে। তবে এর মধ্যেও আশার আলো দেখছেন পাকিস্তানের নামকরা সাংবাদিক হামিদ মির। যদিও ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে, তবে তিনি সম্পূর্ণ হতাশ হতে রাজি নন। হামিদ মির উল্লেখ করেছেন, এই আলোচনা ব্যর্থ হওয়ার পর জেডি ভান্স পাকিস্তান ছেড়ে গেলেও পাকিস্তান সরকার এবং অন্যান্য আঞ্চলিক শক্তিগুলো পুনরায় দুই পক্ষকে টেবিলে আনার চেষ্টা করছে। হামিদ মির তার বিশেষ প্রতিবেদনে ইঙ্গিত দিয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নিরবিচ্ছিন্ন ব্যাক চ্যানেল যোগাযোগ এখনো বজায় আছে। তার মতে 21 ঘন্টার এই আলোচনা ছিল একটি মুড সুইং বা মেজাজ পরিবর্তনের পর্যায়। দুই পক্ষই একে অপরের রেড লাইনগুলো বুঝতে পেরেছে। পাকিস্তান এখনো আশা করে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যস্থতায় দ্বিতীয় রাউন্ডের আলোচনা শুরু হতে পারে।
হামিদ মীর সতর্ক করেছেন, যদি মধ্যস্থতা শেষ পর্যন্ত ব্যর্থ হয় তবে তা পাকিস্তানের হাইব্রিড শাসন ব্যবস্থার জন্য একটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। হামিদ মীর মনে করেন, ডোনাল্ড ট্রাম্প যত কঠোরই হন না কেন, মার্কিন অর্থনীতিতে তেলের দাম বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়া তার জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করছে। জেডি ভ্যান্সের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ইসলামাবাদে পাঠানোই প্রমাণ করে যে ওয়াশিংটন একটি সম্মানজনক প্রস্থান চায়। দর্শক, ইসলামাবাদ সমঝোতা ভেস্তে যাওয়ার খবরে আন্তর্জাতিক তেলের বাজারে বড় ধরনের কম্পন অনুভূত হয়েছে। ব্রেন্ট ক্রুড এবং ডব্লিউটিআই তেলের দাম সোমবার সকাল থেকে দ্রুত বাড়তে শুরু করে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করেছে, বর্তমান পরিস্থিতি 1970 দশকের তেল সংকটের চেয়েও বেশি গুরুতর হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যদি ইরান ও যুক্তরাষ্ট্র দুই পক্ষের নৌ অবরোধ দীর্ঘস্থায়ী হয় তবে তেলের দাম ব্যারেলে $126 ছাড়িয়ে যেতে পারে, যা বিশ্বজুড়ে অসহনীয় মূল্যস্ফীতি ঘটাবে। এই মূল্য বৃদ্ধির ফলে চীন ও ভারতের মতো বড় আমদানিকারক দেশগুলো তাদের কৌশলগত রিজার্ভ থেকে তেল ব্যবহার করতে শুরু করেছে, কিন্তু বাংলাদেশের মতো দেশ, যাদেরকে হয় রাশিয়া, না হয় ভারত কিংবা ইরান, সৌদি আরবের উপর নির্ভর করতে হচ্ছে, তারা কি করবে? 95% জ্বালানি আমদানি নির্ভর বাংলাদেশের অর্থনীতি এখন এক ভয়াবহ চাপের মুখে। ঢাকা সহ দেশের সব জেলায় পেট্রোল পাম্পগুলোর সামনে লম্বা সারি বলে দিচ্ছে সংকট কতটা ভয়াবহ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দেশের ডিজেল মজুদ এখন এক সংকটজনক পর্যায়ে পৌঁছেছে। এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলাদেশে ডিজেলের মজুদ ছিল মাত্র 1,33,000 থেকে 1,53,000 টনের মতো, যা দিয়ে মাত্র 10 থেকে 12 দিনের স্বাভাবিক চাহিদা মেটানো সম্ভব। অর্থনীতিবিদ জাহিদ হোসেন এই পরিস্থিতিকে একটি ভূমিকম্পের সাথে তুলনা করেছেন। তার মতে, তেলের দাম বাড়লে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে, যা সরাসরি নিত্যপণ্যের বাজারে আঘাত হানছে। ডিজেলের সংকট শেষ মৌসুমে বাংলাদেশের জন্য নিয়ে আসছে আরও এক ভয়াবহ গভীর সংকট। বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ কৃষি এখন এক চরম ঝুঁকির মুখে। এপ্রিল মাসে বোরো ধান চাষের জন্য অত্যন্ত সংবেদনশীল সময়, যখন ধানের শীষ বের হতে শুরু করে এবং জমিতে প্রচুর পানির প্রয়োজন হয়। বর্তমানে বোরো ধানের গ্রেন ফরমেশন বা ধান পাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় চলছে। এই সময় যদি জমিতে পর্যাপ্ত জল না থাকে তবে ধানের দানা অপুষ্ট থাকবে এবং ফলন অর্ধেকের নিচে নেমে যেতে পারে। বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, দেশে বোরো চাষের প্রায় 62 থেকে 65% এলাকা ডিজেল চালিত সেচ পাম্পের উপর নির্ভরশীল। রংপুর, রাজশাহী এবং উত্তরাঞ্চলের 16টি জেলায় ডিজেলের তীব্র অভাব দেখা দিয়েছে। কৃষকরা পাম্প চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল পাচ্ছেন না। খুচরা বাজারে ডিজেলের দাম লিটার প্রতি 120 টাকা থেকে 250 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে, যা সরকারি মূল্যের চেয়ে অনেক বেশি। অনেক পাম্প ম্যানেজার প্লাস্টিকের বোতলে তেল দিতে অস্বীকার করছেন, যা প্রান্তিক কৃষকদের জন্য সেচ কার্যক্রমকে অসম্ভব করে তুলেছে। কৃষিবিদের মতে, এই মুহূর্তে যদি অন্তত 15 দিন নিয়মিত সেচ নিশ্চিত করা না যায় তবে বোরো ধানের উৎপাদন 50% পর্যন্ত কমে যেতে পারে। এর অর্থ হলো দেশের প্রায় অর্ধেক খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হওয়া। জ্বালানি সংকটের আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়া হলো প্রাকৃতিক গ্যাসের তীব্র অভাব। দেশে বর্তমানে 5টি সার কারখানার মধ্যে 4টি বন্ধ রয়েছে, কারণ সরকার সার কারখানা থেকে গ্যাস সরিয়ে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করছে। ফলে বাজারে সারের দাম বাড়ছে এবং আমদানিকৃত সারের ক্ষেত্রেও লজিস্টিক সমস্যার কারণে সময় মতো সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না। দর্শক, ইসলামাবাদের সমঝোতা ব্যর্থতা কেবল একটি সংবাদপত্রের শিরোনাম নয়, বরং এটি একটি পরিবর্তনের ইঙ্গিত। তেহরান বা ওয়াশিংটনের রাজনৈতিক ইগো যখন আলোচনার টেবিলের সংঘর্ষে লিপ্ত হয়, তার মাসুল দিতে হয় বাংলাদেশের রংপুরের একজন কৃষককে, যার পাম্প ডিজেলের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। নেতানিয়াহুর কঠোর সামরিক অবস্থান এবং ট্রাম্পের নৌ অবরোধের হুমকি বিশ্বকে এক নতুন শীতল যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে, যা যে কোনো সময় উষ্ণ যুদ্ধে রূপ নিতে পারে। তবে হামিদ মীরের মতো আশাবাদীরা এখনো বিশ্বাস করেন, যখন অস্ত্রের গর্জন স্তমিত হবে এবং পকেটের টান অনুভব হবে, তখন আবারও ইসলামাবাদের মতো কোনো এক টেবিলে বিবাদমান পক্ষগুলোকে বসতে হবে। আপাতত বিশ্ববাসীর দৃষ্টি এখন হরমুজ প্রণালীর নীল জলরাশির দিকে, যেখানে মার্কিন ডিস্ট্রয়ার এবং ইরানি স্পিডবোটগুলো একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই সংকটের সমাধান কেবল
কূটনীতি নিহিত, কিন্তু সেই কূটনীতির চাবিকাঠি এখন রণহুঙ্কারের নিচে চাপা পড়ে গেছে। বাংলাদেশের মতো দেশগুলোর জন্য সামনের দিনগুলো হবে অত্যন্ত কঠিন, যেখানে প্রতিটি লিটার ডিজেল এবং প্রতি কেজি চাল এক একটি যুদ্ধের সমতুল্য হয়ে দাঁড়াবে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।